আগে তোমার মধুরপুরিয়া সুন্দরী রূপসী আমার জীবনের কোনোদিন দূর থেকে দেখি। তাই তো আমি মনস্থির করেছি তোমার এই কালো চোখের চাহনি আর তোমার এই সুন্দর রূপ চেহারা, তোমার এই রূপ আমাকে মুগ্ধ করে ফেলেছে। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে রাজরানী করে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। তোমার অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে দিয়ে আমি তোমার জীবনটাকে সুখ শান্তিতে গড়ে তুলব। মহারাজ, সত্যি সত্যি আমি রাজরানী হব? শত শত দাস দাসী আমার কথা উঠবে আর বসবে? আমি এতদিন যাব এই আশাই তো করছিলাম। না মানে ভাবছি আমার ভবিষ্যৎ। সিদ্ধান্ত নিয়েছো আমায় খুলে বলো। সিদ্ধান্ত মানে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? আমার প্রস্তাবে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি রাজি। শাবাশ শাবাশ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। তুমি কি বলতে চাও ঠাকুর? আরে বলতে নয়, আমি তোমাদের আমি তোমাদের দুটি জীবনকে এক সুতায় বেঁধে দিতে। বাবা ঠাকুর, তুমিও বলছো এক কথা, তবে কি এই নারীকে আমি জীবন সঙ্গী হিসাবে আমি কি সুখী হতে পারবো বাবা ঠাকুর? না রাজা না, ভুল নয় ভুল নয়, এসো আমার কাছে এসো। কোথায় যাবো বাবা ঠাকুর? আরে আমার আশ্রয়ে, অর্থাৎ আমার রাধা মাধবকে সাক্ষী রেখে তোমরা একে অপরের গলায় বরমাল্য করে দেব। না বাবা ঠাকুর, আশ্রমের মধ্যে আমি এক করতে চাই না, এখানে আমরা বরমাল্য করে নেব। ভালো ভালো, এসো। চমৎকার হয়েছে, চমৎকার। এবার তাহলে আমি আসি, তোমাদের জীবন সুখের হোক। ঠিক আছে বাবা ঠাকুর, তুমি আমাদের জন্য আশীর্বাদ করো। চলুন মহারাজ, যাও সেনাপতি প্রলয় সেন, তুমি আজ প্রাসাদে চলে যাও, আমি আসছি। সত্যি তোমাকে পেয়ে আমার সারাটি জীবনের সকল দুঃখ কষ্ট বারণ হয়ে গেল এবং তোমাকে পেয়ে আজ আমি ধন্য হয়ে গেলাম। আপনি কি বলতে পারেন আমার রাজ্যের প্রজা সাধারণ কিভাবে জেনে বাদ করছে? হ্যাঁ মহারাজ, আমি আপনার রাজ্যের শাবাশ মন্ত্রী মহাশয়, আপনার কথা শুনে অত্যন্ত খুশি হলাম, কারণ আমি রাজ্যের রাজা, প্রজাদেরকে দিয়ে আমি প্রজারা যদি সুখী না হয় কি হবে আমার এই এত বড় বিশাল রাজ্যে? প্রজারা যদি সুখী হতে না হয় কি হবে আমার এত বড় বিশাল রাজ্যের রাজা হয়ে? তাই তো প্রজারা সুখে শান্তিতে বসবাস করলে এই আমার মনে শান্তি আসবে। মন্ত্রী মহাশয়, আপনার কথা শুনে আমি অত্যন্ত খুশি হলাম। মহারাজ,
একটা কথা আমি বলতে ভুলে গেছি মহারাজ। কি কথা মন্ত্রী মহাশয় আমায় খুলে বলুন। মহারাজ মহারাজ আমি কোনো সংবাদ এখন পাইনি মহারাজ। বলেন মন্ত্রী মহাশয়, আমি রাজ্যে দূত পাঠিয়েছিলাম, এখনো পর্যন্ত কি খবর আসছে সে খবর আপনি আমাকে দিতে পারলেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি যাই বলবেন আমি বুঝতে পারছি না। তাই হবে মহারাজ, তাই হবে। অকারণে থেকে ফিরে আসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি ফিরে এসেছি মহারাজ, আমি ফিরে এসেছি। বলো বলো দূত, তোমার কি সংবাদ? মহারাজ ও মহারাজ, সঙ্গীত পাথরকে অপমান করেছে। কি? অজয়রাজ 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 অজয় অজয়রাজ আমার সন্ধিপত্রকে অপমান করেছে। না 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 না, কখনো হতে পারে না। মহারাজ শুধু তাই নয় মহারাজ, তিনি আগে বলেছে পুনরায় সঙ্গীত পাথর নিয়ে কোন দূত অজয়রাজের প্রবেশ করে তাকে হত্যা করবে। সমান অজয়রাজের এত স্পর্ধা বারবার যে আমার সন্ধিপত্র অপমান করে। না 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 না, কখনো হতে পারে না। আমি তাকে ভেঙে দেবো, আমি তার গর্ভ ভেঙে দেবো, আমি তার গর্ভ। আমি তাকে এমন শাস্তি দেবো যা দেখে মহারাজ আমি যাচ্ছি মহারাজ, আমি এখনই যাচ্ছি মহারাজ, এখনই যাচ্ছি। এত বুঝতে হবে না মহারাজ, আপনার উচিত করা হবে না মহারাজ। আর আপনার বলেছি এমন কোনো হ্যাঁ মন্ত্রী মহাশয়, আপনাকে তাই করতে হবে মন্ত্রী মহাশয়। এই শয়তান অজয়রাজ বারবার আমার সন্ধিপত্রকে অপমান করে আমার শরীরে আগুন ধরে দিয়েছে। সে আমার প্রতি হিংসার আগুনটাকে আরো জ্বালিয়ে তুলেছে। মন্ত্রী মহোদয়, যতক্ষণ পর্যন্ত এই অজয়ের জ্বালাতে আমি শাস্তি দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই, আমার মনে কোনো শান্তি নেই। আমি বলছি মহারাজ, শাস্তি করতে হয় তা ভালো করে জানা আছে। শুধু আপনি আমাকে একটু কাজ করুন, আমি সেনাপতি বলায় শিখেরাজ দরবারে পাঠিয়ে দাও। হুঁশিয়ার সাবধান জানিনা প্রথমবারের মতো মহারাজকে আমাকে রাজ দরবারে স্মরণ করে তাই থেকে দিয়ে গেছি। মহারাজের জয়, মহারাজের জয়। সেনাপতি বলায় সিং, মহারাজ তুমি কি কিছু শুনতে পেরেছো? না মহারাজ, আমি কিছুই শুনতে পাইনি। অজয়নগর রাজদরবারে আমি যে দূত পাঠিয়েছিলাম, অজয়নগর রাজ্যের রাজা বারবার আমার সন্ধিপত্রকে অপমান করেছে। তাই তো আজ আমি তাকে আর শাস্তি দিতে পারছি না। আমি চাই তুমি যেভাবে পারো, যেভাবে পারো, যা করে হোক, যেমন করে হোক, তাকে তুমি মৌলিক শাস্তি দাও। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, আমি ক্ষুদ্র অজয় আজকে থেকে কিভাবে শাস্তি করতে হয় তাও সেনাপতি বলন শুনে ভালো করে জানাচ্ছি। আপনারা শুনে আজই সৈন্য সমর্থনে অযোধ্যায় আমরা যাত্রা করব। হ্যাঁ সেনাপতি বলায় সিং, তাই করতে হবে। আর এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি ছুটে যাও সেনাগারে, উড়াও নিশান, বাজাও বাজাও, সাজাও সৈন্যবাহিনী, শক্তিয়ার সাহসী অস্ত্র হাতে ধীরে বদলাবে প্রভু রাজা অজয়রাজের দরবারে। তারপর তাদের সৈন্যদেরকে যুদ্ধে পরাস্ত করে অজয়রাজের রাজসিংহাসন দখল করে তারপর তুমি বিজয়ের পতাকা নিয়ে ছুটে আসবে আমার কাছে। তখন অজয়রাজ বুঝতে পারবে তার শাস্তি কত। আমি
সাবাস সাবাস সেনাপতি বলছেন তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম যাও সেনাপতি বলছেন আর এক মুহূর্ত দেরি হয় এই মুহূর্তে ছুটে যাও রাজদরবারে তার মুন্ডু চিহ্নটা এনে আমাকে উপহার দেবে আমি দাঁড়িয়ে হেসে গেলে আনন্দ খুশিতে বেড়াবো তুমি ভালো আমার কি সম্বাদ দিয়ে এসেছো আমার কাছে বলে বলো তুমি কেন আবার আমার দরবারে এসেছো মহারাজ এক অপরিচিত যুবক আপনার সঙ্গে দেখা করতে চাই। যাও দূত তুমি অপরিচিত যুবককে এই মুহূর্তে আমার দরবারে পাঠিয়ে দাও তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কে সেই যুবক কি তার নাম পরিচয় সে কি চাও আমার কাছে আমি তো আর কোনো কিছুই বুঝতে উঠতে পারছি না আমি ভাবছি মহারাজ কি দর্শনে সেই যুবককে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তাই তো আমি ভাবছি মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ, প্রণাম গ্রহণ করুন। কে কে তুমি আগন্তক কি নাম তোমার কোথায় থাকো কি তোমার পরিচয় আমাকে বলে দাও মহারাজ আমি এক পথের ভিখারি মহারাজ, আমার নাম বিক্রমাদিত্য মহারাজ। কি উদ্দেশ্য করে তুমি আমার এই দরবারে এসেছো আমাকে বলে দাও কি চাও তুমি আমার কাছে উদ্দেশ্য আমার তেমন কিছুই নেই মহারাজ, তোমার অনুরোধ নিয়ে আজ আপনার কাছে চলে এসেছি মহারাজ। যুবক তোমার মতো এমন সুস্থ সহায়ের অধিকারী কেউ বিনা কাজে খেতে দিবে না যুবক তুমি কি পারবে কিছু কাজ করতে পারবে এই মহারাজ আমি অস্ত্র চালনায় পারদর্শী মহারাজ। তাই নাকি জি মহারাজ। শোনো যুবক পরিচালনায় তাহলে আমার রাজ্যের প্রধান সেনাপতি প্রণবের সঙ্গে তোমার যুদ্ধ প্রতিযোগিতা হবে এই অস্ত্র পরিচালনায় যদি তোমার বীরত্বের পরিচয় দিয়ে তুমি তোমার পারদর্শিতা প্রমাণ করতে পারো তাহলে তোমাকে আমি অনেক পুরস্কারে ভূষিত করব আমি চেষ্টা করব মহারাজ। মন্ত্রীগণ আর এক মুহূর্ত বিলম্ব নয় আপনি আমার রাজপুর থেকে অস্ত্র নিয়ে দুজনের হাতে দুটি অস্ত্র তুলে দেন তাদের যুদ্ধ প্রতিযোগিতার ব্যবস্থা করুন সেখানে প্রলয় সেন আর এই বিক্রমাদিত্যের মধ্যে যুদ্ধে কে ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে যে ভালো যুদ্ধ জয়ী হবে এই যুদ্ধে জনকে পরাজয় হতে পারে সেই হবে আমার রাজ্যের প্রধান মহারাজ আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন মহারাজ, আমি শুধু আপনার কথাগুলো রাখতে পারি মহারাজ। মন্ত্রী মহাশয় অস্ত্রখানা হাতে তুলে দাও হ্যাঁ মহারাজ, আমি অস্ত্রখানা হাতে তুলে দিচ্ছি। যাও যুবক সেনাপতি বলেছেন এই যুবকের সাথে হবে তোমার সব প্রতিযোগিতা আমি দেখতে চাই আজ তোমাদের বীরত্বের পরিচয় আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে যুদ্ধ পরিচালনায় পারদর্শী তাই তো আর বিলম্ব নয় এই মুহূর্তে আমার সম্পর্কে তোমরা দুজনে যুদ্ধের কাজ শুরু করে দাও আমি এই যুবককে পরাজিত করে সাবাস যুবক তোমার বীরত্বের পরিচয় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তোমার অস্ত্র পরিচালনায় আমি মুগ্ধ হয়েছি শোনো যুবক আজ তুমি
তো আমার রাজ্যের প্রধান সেনাপতি বলয় সিংহকে তুমি যুদ্ধে পরাস্ত করে তুমি আমাকে মনোমুগ্ধ করে তুলেছ, তাই তো আমি তোমাকে এমন পুরস্কারে ভূষিত করব যা দেখে রাজ্যের প্রধান সাধারণ সবার আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আপনার কথাগুলো আমি অক্ষুণ্ণ করে পালন করার চেষ্টা করব মহারাজ। আচ্ছা বলুন মহারাজ। আচ্ছা বলুন মহারাজ, এই রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব পদে বহাল করি, তাহলে তুমি কি পারবে না আমার রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে? হাই মহারাজ, আমি পারবো মহারাজ। আমি সবকিছু করতে পারবো মহারাজ। ঠিক আছে যুবক, তাহলে আমি আজকে তোমার এই অস্ত্র পরিচালনায় পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে তোমাকে এই মুহূর্তে আমি ছাড়াও রাজ্যের প্রধান সেনাপতি পদের দায়িত্ব তোমাকে প্রদান করলাম। আজ থেকে তুমি হবে বিজয়নগর রাজ্যের প্রধান সেনাপতি, আর সামরিক সেনা হবে তোমার সহযোগী সেনাপতি। তাই তোমরা দুজন মিলে এখন বিশ্রামের এবং ধৈর্য, তারপর তোমরা দুজন মিলে চলে যাবে যুদ্ধের জন্য। মহারাজ, যে দায়িত্বর ভার আপনি আমার হাতে উঠিয়ে নিয়েছেন, আমি চেষ্টা করব ত্রুটি করব না মহারাজ। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন মহারাজ। আমি যেন পারি আপনার প্রত্যেকটি কথা লক্ষ্য করে পালন করতে পারি মহারাজ। হ্যাঁ, একটি কাজ তোমাকে করতে হবে। তুমি আমার একমাত্র পুত্র কুমারী যুদ্ধ বিদ্যায় পারদর্শী করে তুলবে। ভবিষ্যতে যেন এই বিজয়নগরের রাজদার প্রাসাদের দায়িত্ব নিয়ে সে যেন কার্য পরিচালনা করতে পারে, সে যেন তার নিজের শত্রুকে দমন করতে পারে। তাই কুমারীকে যুদ্ধ পরিচালনা শিখে সুন্দরভাবে যুদ্ধ হিসাবে গড়ে তুলতে হবে। আর অবশ্যই পারবো মহারাজ। রতন কুমারকে যুদ্ধ বিদ্যায় আমি পারদর্শী করে তুলবো মহারাজ। মন্ত্রী মহাশয়, আমার চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। এসো বিক্রমাদিত্য, তুমি আমার সঙ্গে চলে আসো, বিশ্রাম নেবে। বিশ্রাম শেষে তুমি সেনাপতি বলয় সেনকে নিয়ে তারপর উল্কার বেগে ছুটে যাবে তুমি বিজয়নগরের অভিমুখে যুদ্ধের জন্য। তারপর বিজয়নগর রাজা শত্রুদেরকে যুদ্ধে পরাস্ত করে বিজয়ের পতাকা নিয়ে তাকে চলে আসবে আমার এই রাজ্যের বাড়ি। তো রাজা বিজয় সিংহ, তোমার কথা সেনাপতি বলেছে কোন প্রিয় ভুলে যাবে। আমি দেব চরম প্রতিশ্রুতি। আর যদি দিতে না পারি তবে বিদায় আমার না পাইছেন না। তুমি যুদ্ধ কৌশল বেশ এগিয়ে গিয়েছো। অচিরে তুমি যুদ্ধ অস্ত্র চালানো তুমি পারদর্শী কুমার। হ্যাঁ, আমিও আপনার মতো একজন অস্ত্রবীর হতে চাই সেনাপতি মহাশয়। হ্যাঁ কুমার, অস্ত্র চালানো যে তোমার পারদর্শী হতে হবে, কারণ আমার মনে হচ্ছে অচিরে বিশ্ববে ঝড় উঠবেই। সেই ঝড়ের তাণ্ডব মিলিয়ে রাজা হারানের রাজ্য, পিতা হারানের সন্তান, সমস্ত রাজ্যটা উলট হয়ে যাবে কুমার। তখন কেউ কাউকে রক্ষা করতে এগিয়ে আসবে না কুমার, কেউ কাউকে রক্ষা করতে এগিয়ে আসবে না। এই যে সেনাপতি মহাশয়, মহারাজ আপনাকে আর রতন কুমারকে তলব করেছেন। তাই
তাই নাকি মহারানী? ঠিক আছে, আমরা আর এখন অপেক্ষা করব না, চলো রতনকুমার। তাই চলুন সেনাপতি মহাশয়, তাই চলুন। রাজা বিজয় সিংহ, তুমি আমার সঙ্গে এমন প্রতারণা করবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। তবে আমার নাম বাসন্তী, কেমন করে যে তোমার বিদ্যাগুলো উপড়ে ফেলতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। দুদিন পরে তুমি বুঝতে পারবে এই এই বেঈমানের ফল কত ভয়ঙ্কর। আসতে পারি মহারানী? কে? ও সেনাপতি মশাই জি, আসুন, ভিতরে আসুন। এতক্ষণ তো আমি আপনার অপেক্ষাতে বসে আছি। এবার বলুন আমাকে আপনার কি প্রয়োজন? প্রয়োজন? হ্যাঁ 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 সেনাপতি মশাই, আপনাকে আমার খুবই প্রয়োজন। তাই বলে আপনার গোপন কক্ষে? গোপনীয় কথা গোপন কক্ষে তো বলতে হয় সেনাপতি মশাই। তবে শোনো সে কথা, আমি আপনাকে কেন স্মরণ করেছি তা কি আপনি জানেন? কেন স্মরণ করেছেন? সেদিন আমি আপনার মহারাজকে ভালোবেসে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছিলাম। ভালোবেসেছিলাম আপনাকে। এখন বলছেন মহারানী, এটা আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সেনাপতি মশাই, হ্যাঁ। সেই দিন আপনাকে আমি প্রথম দেখি আমি কেন জানি আপনার মাঝে হারিয়ে ফেলেছি। না মহারানী, না। হ্যাঁ, তাই তো আমার মনের বাসনা পূরণ করার জন্য ওই বৃদ্ধ রাজাকে স্বামী বলে মেনে নিয়েছি। এবার সেই শয়তানকে আমাদের পথ থেকে সরিয়ে দিয়ে আমি আপনার মন বাগিচার ফুল হয়ে থাকি। বলুন বলুন সেনাপতি মশাই, আমি যা চেয়েছি তা কি পাবো? না না, আর কিছুতেই সম্ভব না। আমি বলেছি মহারাজের বেতনভুক্ত কর্মচারী। এই কথা যদি মহারাজ জানতে পারে তাহলে আপনার আমার দুজনেরই গর্থান চলে যাবে। না সেনাপতি মশাই, না, মহারাজ আমাদেরকে হত্যা করতে পারবে না। আমরাই তাকে হত্যা করে আমাদের চলার পথ পরিষ্কার করে ফেলবো। এখন বলছেন মহারানী? আমি ঠিকই বলছি। যে উদ্দেশ্যে আমি এই রাজপ্রাসাদে প্রবেশ করেছি সেই উদ্দেশ্যটা আমার বাস্তবায়িত করতেই হবে সেনাপতি মশাই। আপনি আমাকে ক্ষমা করুন মহারানী, আমি পারব না মহারাজের সাথে এমন বিশ্বাসঘাতক করতে। আপনি ভুল করছেন সেনাপতি মশাই, আপনি ভুল করছেন। ফুটন্ত গোলাপকে হাতে পেয়ে এইভাবে দূরে সরিয়ে দিলেন না, পরে যে পস্তাতে হবে। তার চেয়ে বরং তাকে আপনি আপন করলেন। মহারানী, মহারানী নয়, মহারানী নয়, বলুন বাসন্তী। বাসন্তী? হ্যাঁ হ্যাঁ বাসন্তী। আজ হতে এই বাসন্তী শয়তান বিজয় সিংহের নয়, আজ হতে এই বাসন্তী সেনাপতি প্রণয় সিংহের। কিন্তু জানেন এর পরিণাম কত ভয়াবহ হতে পারে? সেই ব্যবস্থা আমি করব সেনাপতি মশাই। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি হবেন এই রাজ্যের রাজা, আর আমি হব আপনার রানী। রানী? না না, রাজা। আমি তাহলে এগিয়ে যাব না পিছিয়ে যাব? আমি রাজা হব, প্রজারা আমার আদেশ মেনে পালন করবে, এই সুযোগ আমি মোটেই
হাত ছাড়া করতে চাই। কারণ সেদিন রাজা বিজয় সেন আমাকে যে প্রধান সেনাপতি পদে থেকে অপমানিত করেছে, আজ থেকে তার সুবর্ণ কি বলছেন সেনাপতি মশাই? বলুন, আমার প্রস্তাবে কি আপনি রাজি নন? বাসন্তী, আমি রাজি। একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে দূরে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর যেমন থাকে পাখি। ইচ্ছে করে তোমায় বুকে রাখি, খাঁচার ভিতর যেমন থাকে পাখি। বুঝি না, কিছু তো বুঝি না, বুঝি না, কিছু তো বুঝি না। একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে দূরে যাওয়া, আর তো ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। আমি তোমার ভালো যে বাসি, এই জীবনে বেশি। আমি তোমার ভালো যে বাসি, এই জীবনে বেশি। বুঝি না, কিছু তো বুঝি না, বুঝি না, কিছু তো বুঝি না। একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে দূরে যাওয়া, আর ভালো লাগে না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। মা, মাগো, এই জরির জামাটা পরিয়ে আমাকে কি সুন্দর ভাবে সাজিয়ে দাও তো মা। ও মা, মাগো, দাও না সাজিয়ে। ও ঠাকুর, একই দৃশ্য আমি দেখলাম ঠাকুর। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? মৃত্যু হলো না কেন? মা, মাগো, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? এই, কি করেছি আমি? হায় সর্বনাশ করলে মাতা, এই অবসারে।
আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। না না বাবুজি, রতন আজ থেকে তোমার কেউ নয়। রতন মরে গেছে মা, রতন মরে গেছে। রতন, রতন মরে গেছে। মা রতন। বাসন্তী, রতন কুমারের সবকিছু দেখে ফেলছে, সে অবশ্যই মহারাজের কাছে সবকিছু খুলে বলে দিবি। তার যে চলো বাসন্তী, আমি একদিন আরে বন্ধু, সামান্য বিপদে সেনাপতি হয়ে তুমি পালিয়ে যেতে চাইছো? তুমি নির্ভয় থাকো, যা কিছু করতে হয় আমি করব। ঠিক আছে বাসন্তী, আমি তাহলে যাই। আমি তাহলে যাও বন্ধু, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে রতন কুমারের ধ্বংসের চাবিকাঠি। এই জড়ি চামা দিয়ে রতনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু কিন্তু কিভাবে, কেমন করে? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি আমি। এখানে বসে আমি কাঁদতে থাকবো, তারপর মহারাজ আসলে আমি তার কাছে কাঁদতে কাঁদতে সব বলবো। তখন দেখি মহারাজ আমার কথা বিশ্বাস না করে কোথায় যায়। হায় হায় গো! রানীর কাজ করে বলো তো কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। বলো রানী, বলো তোমার কি সর্বনাশ হয়েছে? তুমি আমায় খুলো। আয় গো! সব কিছু শেষ হয়ে গেল গো! তুমি বলো রানী। না, আপনি আমাকে স্পর্শ করবেন না কেন রানী? আমি অসুস্থ হয়ে গেছি। এই যুবক কোথায়? কে তোমার সে অসম্মানী করেছে? কে তোমার ক্ষতি করেছে? আমার রাজ্যের কোনো রাজা অথবা কোনো রাজসম্প্রদায় যদি তোমার কোনো ক্ষতি করে থাকে, তোমারকে কলঙ্কিত করে থাকে, তাহলে তাদেরকে আমি এমন শাস্তি দেব যা দেখে তারা ভয়াতঙ্কিত হয়ে উঠবে। মুখে বলতে পারছি না মহারাজ, আপনি তাকে শাস্তিও দিতে পারবেন না। তাকে শাস্তি দিতে গেলে যে আপনার বুক কেঁপে উঠবে। সে যে আপনার মধ্যে আপনজন। আপনজন, তুমি আমাকে কার শুধু নাম ঠিকানাটা বলো। কে তোমাকে অপমান করেছে? কে তোমাকে কলঙ্কিত করেছে? আমায় খুলে বলো। সাথে যদি আমার আপনজন হয়, তাকে আমি কঠিন শাস্তি দেব। মহারাজ, আমি কেমন করে বলবো মহারাজ? রানী বলো, তোমাকে অপমান করছি, তুমি নির্ভয়ে খুলে বলো। তাহলে শুনুন মহারাজ, এই যে আপনার অতি আদরের পুত্র। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এই রতন কুমারী যে কাজ করেছে। বলো বলো রানী, বলো আমার একমাত্র পুত্র রতন কুমার কি করেছে? তুমি আমায় খুলে বলো। মহারাজ, রাতে অন্ধকারে গা ঢাকা দিয়ে সে আমার মন্দিরে প্রবেশ করে, তারপর কি হয়েছে আমায় খুলে বলো রানী। তারপর সে আমার ইজ্জত রতন কুমার, রতন কুমার, রতন কুমার, রতন কুমার, তুমি আমার পুত্র হয়ে তুমি তোমার মায়ের কাছে যদি ভিক্ষে চাইতে পারো, তাহলে তোমার আমি ক্ষমা করব না। রানী, যদি আমার পুত্র হয় তাহলে তাকে আমি ক্ষমা করব না। ওই আছিস রতন কুমারকে আমরা সরকারে পাঠিয়ে। মহারাজ, রতন কুমার এমন কি অপরাধ করেছে তার শাস্তি পেতে হবে মহারাজ। জানতে চাও বিক্রমাদিত্য? বলো মহারাজ, কি অপরাধ করেছে তুমি জানতে চাও? বলো মহারাজ, তোমার তার মায়ের কাছে, তার মায়ের মন্দিরে ঢুকে তারপর তার মায়ের কাছে প্রেম ভিক্ষা।
মহারাজ এই কথা শোনার পূর্বে আসমানটা ভেঙে আমার পাতায় আঘাত করেছে, আমার পায়ের নিচে মাটিগুলো সরে যাচ্ছে। আকাশ বাতাস বিশ্বাস করতে পারে, চন্দ্রসূর্য বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, এই পৃথিবীতে আমার বিন্দু কোনো বিশ্বাস করে না। রতন কুমার আমার হাতে ধরেছে, রতন কুমার মায়ের ঘরে ঢুকে মায়ের ঘরে কোনো বাড়ি তারা চুরি করতে পারে না মহারাজ, সম্পূর্ণ মিথ্যে মহারাজ। আমি রতন কুমারকে তোমার কাছে পাঠিয়েছিলাম তাকে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে আদর্শ মানুষ রূপে করে তুলতে। তুমি তাকে এমন শিক্ষা দিয়েছো সবাইয়ের কাছে চাইতে পারে প্রেম ভিক্ষা। মহারাজ এই ভুলের মতন কমল যে ছেলে, এই ছেলেটাকে আপনি বিনা অপরাধে আপনি শাস্তি দেবেন না মহারাজ। রতন কুমার, রতন কুমার, রতন কুমার, রতন কুমার। এই প্রমাণ আমি দিতে পারবো মহারাজ। কি প্রমাণ রয়েছে আপনার কাছে? প্রমাণ দিতে পারবেন? রতন কুমার আপনার ঘরে ঢুকেছে, আপনার উপর অত্যাচার করেছে। এই যে তার উপযুক্ত প্রমাণ। সেনাপতি বিক্রমাদিত্য তারপর তুমি বলতে চাও আমার একমাত্র পুত্র রতন কুমার নির্দোষ। সেনাপতি প্রণব, সেনাপতি বিক্রমাদিত্য বলো তুমি তাকে কি শিক্ষা দিয়েছ? মহারাজ এই শরীরে আমার জীবন কোনো রহস্য লুকিয়ে আছে মহারাজ, আপনি তার উদ্ঘাট করে দেখুন মহারাজ, তার উদ্ঘাট করে দেখুন। না 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 না, এ কখনো হতে পারে না। সেনাপতি বিক্রমাদিত্য বলুন মহারাজ, তুমি একবার ভেবে দেখছো যে পুত্র আর বংশের মুখে কলঙ্কের দাগ লাগিয়ে আমার তোমাকে কিছু করে দিতে পারে, পুত্র আমার মুখে দুর্গালি আপন করতে পারে। তুমি বলে আমি তাকে ক্ষমা করবো না? বলো বিক্রমাদিত্য, বলো বলো তাকে আমি কি শাস্তি দেব? বিচার চাই মহারাজ, আমি বিচার চাই মহারাজ রতন কুমার এই কাজ কখনোই করতে পারে না মহারাজ, আপনি তো কঠোর হবেন না মহারাজ। আমি এখনো বলছি বিচার চাই মহারাজ। বিচার করবো, আমি বিচার করবো, আমি রাজা, আমি বিচারক, আমি বিচার করবো। আমার পুত্র রতন কুমার যখন এত বড় অপরাধ করতে পেরেছে তখন পুত্র বলে আমি তাকে ক্ষমা করবো না। এই আছিস রতন কুমারকে রাজদরবারে পাঠিয়ে দে। কে কেন রেখেছেন পিতা? এই পাপকে তুমি আমাকে আর পিতা বলে সম্বোধন করো না। সন্তান হলে তুমি মায়ের কাছে প্রেম ভিক্ষা যদি চাইতে পারো তাহলে এই পাপকে তুমি কি করে আমাকে পিতা বলে সম্বোধন করো? বলো রতন কুমার, বলো বলো এই পাপ কাজ তুমি কি করে করতে পারবে? না পিতা না, এই কাজ আমি কোনোদিন করিনি পিতা। ছোট থেকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছেন পিতা, আমি যাকে মা বলে ডেকেছি তার কাছে আমি প্রেম ভিক্ষা চাইতে পারিনি পিতা। আপনি আমাকে বিশ্বাস করুন পিতা, আপনি আমাকে বিশ্বাস করুন। না 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 রতন কুমার, এখনো সময় আছে, তুমি ভেবে চিন্তে কথা বলো। তোমার কোনো কথা আজ আমি শুনতে চাই না, আমি দেখবার তোমার মুখ থেকে শুনতে চাই। আমার রানী বাসন্তী যে কথা বলেছে একথা কি সত্য না মিথ্যে, আমার আমি তোমার মুখ থেকে শুনতে চাই। মহারাজ মহারাজ একটি মা তার হুকুমে তাকে দেখুন মহারাজ, চাঁদে কলঙ্ক আছে মহারাজ, তোমার রাজ্যে কোনো কলঙ্ক থাকে মহারাজ, তাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। সেনাপতি বিক্রমাদিত্য, ক্ষমা তার এই সেনাপতি বিক্রমাদিত্য, তুমি একবার ভেবে দেখছো তার গায়ে ছিল সেই জরির জামা, আর সেই জরির জামা কি করে আমার দরবারে চলে গেল? তুমি একবার আমাকে বুঝিয়ে বলো কি করে এই জরির জামা বাসন্তীর আসর করে চলে গেল? মা পাগো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, মিথ্যে অপবাদ দিয়ে আমাকে দোষারোপ করবে না মা, আমাকে দোষারোপ করবে না। আমি বিচার চাই মহারাজ, বিচার চাই। আমি বিচার করবো। রতন কুমার, এখনো সময় আছে, তুমি সত্য কথা বলো। পিতা পিতা গো,
আপনি বিশ্বাস করুন পিতা, এই কাজ আমি করিনি পিতা। এতে হচ্ছে বিমাতার চক্রান্ত পিতা। আজ তোমাকে আমি চাপকে ভিতরে ছাল তুলে নেব। এখনো সময় আছে, আমি বারবার তোমাকে বলছি, তুমি তোমার সত্য কথা বলো। আর যদি সত্য কথা না বলো, তাহলে তোমাকে চাপকে আমি তোমার ভিতরে ছাল তুলে না নেব। পিতা, না, আমি এই কাজ মোটেও করিনি পিতা, আমি এই কাজ করিনি। তাহলে তুমি বলবে না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কিভাবে বলা হয়, আমার ভালো করে জানা আছে। বলো। সত্য করে বলো। এই জঘন্য কাজ তুমি কি করে করতে পারলে? শুনে 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 পিতা বলিতে আপনারে কি অপরাধ করছি পিতা, মরে দে না মারে গো, মরে দে না মারে। হায় দয়া করুন ওরে মাতা, দয়া করুন ওরে ও মহারাজ, এগুলো সব মহারাজ। বিক্রমাদিত্য, কোনো সময় নেই। যারা পুত্র আমার বংশের মাথায় কলঙ্কের প্রশ্ন দিয়ে তার মায়ের কাছে ভিক্ষা চাইতে পারে, পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। তাকে আমি শাস্তি দেব। বিক্রমাদিত্য, তাকে আমি শাস্তি দেব। তাকে আমি শাস্তি দেব। শাস্তি দিলাম। পাপ করিয়াছি, অনেক অনেক মায়ের বুক খালি করিয়াছি। জানি না আজ কোন মায়ের বুক খালি করতে হয়। এতে যদি আমার কোনো পাপ হয়, হে বলুয়া, তুমি আমাকে ক্ষমা করিয়ে দিও, ক্ষমা করিয়ে দিও। আদেশ করুন মহারাজ, বলুন বলুন কাকে হত্যা করতে হবে। শোনো ঘাতক, তুমি আমার একমাত্র ভবিষ্য পুত্র। এই নরকব্রতর কুমারী দক্ষিণ মশাইকালী মার মন্দিরে হত্যা করে তার তাজা রক্ত আমাকে উপহার দেবে। তার সেই তাজা রক্ত দিয়ে এই জগতের মশাটাকে বুঝে কলঙ্কমুক্ত করব। আমি কি একটু জানতে পারি রতন কুমারের মন কি অপরাধ করছে? শোনো ঘাতক, তুমি হয়েছ চুলদার ঘাতক। সামান্য চুলদার ঘাতক হয়ে তুমি আমার কাছে কৈফিয়ত চাও, এই সাহস তুমি কোথায় পেয়েছো ঘাতক? না মহারাজ, এই কথা আমি কখনো বিশ্বাস করি না। আমি রতন কুমারকে হত্যা করতে তুমি হয়েছ আমার সামান্য বেতনভুক্ত কর্মচারী, আমার দাস।
আমি যখন তোমাকে আদেশ করবো তোমার কাজ তুমি জানো তুমি যদি আমার আদেশ পালন না করো তাহলে তোমার এই চাকরি চলে যাবে চাকরি চলে গেলে তোমার সবাই আগে মৃত্যুবরণ করবে তাই তো আমি কোনো সময় আছে তো তুমি বেরিয়েছে যদি আমার চাকরি চলে যায় তবে আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো। তাও যদি আমার ভাগ্য নাও থাকে কঠাইয়ের গোলামি করে খাবো। তবু তবু আমি নতুন করে হত্যা করতে তোমার তো সাহস কম হয়ে গেল এখনো সময় আছে ঘাতক আমি বারবার বলছি তুমি উপরে নাও আর যদি তুমি আমার আদেশ অমান্য করো তাহলে আমি মহারাজ এই কাজ আপনি করবেন না মহারাজ, এই কাজ আপনি করবেন না মহারাজ। আমার জন্য তোর প্রাণ চলে যাবে গাতে তাকে বলো তুই আমাকে হত্যা করে ফেলে গাতো। হ্যাঁ আমি পারবো তোমাকে হত্যা করতে। শোনো গাতো তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো গাতে। আমার দেহাই সহ্য হচ্ছে না ঘাতক, আমার দেহাই সহ্য হচ্ছে না। এই কলঙ্কিত মুখ আমি আর দেখতে চাই না আমার সম্পদ থেকে তুমি নিয়ে যাও আমি তার মুখ আর দেখতে চাই না। আমি তো চলে যাবো, তুমি যাওয়ার আগে শেষবারের মতো আমি আমার পিতার পদধূলি নিতে চাই গাতো। শেরবারের মতন সবাই নিয়ে যা, তোমার ভগবানকে তুমি দেখে নাও। সে আলো যেতে হবে আজ জলে ঘরে। সে আলোকে দান করে যেতে হবে আজ জলে ঘরে। আমি মরি পিতা দেব লোকে। তারে পিতা তুমি মহাযুগে আমি মরি দেব লোকে। মামা বলে আমি ডাকবো তাকে মাঝে মধ্যে এই সংসারে। মামা বলে আমি ডাকবো তাকে মাঝে
সংসারে গ্রামের দুয়ার খোলা আছে, যেতে হবে আর জমের গায়ে। তাকে আমার যুগের সম্ভব থেকে রতন চলে গেল। তাহলে কি আমি বিচারে ভুল করেছি? ঠাকুর, সত্যি যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। মহারাজ, আমি বুঝতে পেরেছি নিজ সন্তানকে শাস্তি দিতে গিয়ে আপনি একেবারে ভেঙে পড়েছেন। চলুন বিশ্রাম নেবে, চলুন। তাই চলো রানী, তাই চলো। না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। ভগবান, তুমি বলে দেওয়া করে আমি কি করবো ভগবান? কেমন করে আমি রতন কুমারকে রক্ষা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচাবো সেই রঙিন বনে। সেখানে গিয়ে আমার জীবনের বিনিময় হলো। আমি চেষ্টা করবো জল্লাদের হাত থেকে রতন কুমারকে রক্ষা করতে। এই পৃথিবীর মুখে আমার স্ত্রী পুত্র কেউ নেই ভগবান, আমার একটা সন্তান নেই ভগবান। আমি রতনকে সন্তানের মতো ভালোবেসেছি। হ্যাঁ, আমার দেহের রক্তের বিনিময় হলো আমি রতন কুমারকে রক্ষা করবো। আমি এই কাজ করিনি। তাহলে তুমি বলবে না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কিভাবে বাঁচাতে হয়, আমার ভালো করে জানা আছে। বলো। এই জঙ্গলে তুমি কি করতে পারলে? সুরে 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 বলিতে আপনারে কি অপরাধ করছি পিতা, মোরে দেনা মারে গো, মোরে দেনা মারে। দয়া করো ওরে মাতা, দয়া করো মোরে। মহারাজ, মহারাজ, সময় নেই। যারা পুত্র আমার বংশের মাথায় কলঙ্কের প্রশ্ন
তার মায়ের কাছে প্রেম ভিক্ষা চাইতে পারে পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না তাকে আমি শাস্তি দেব বিদ্যমাদিত্য তাকে আমি শাস্তি দেব তাকে আমি শাস্তি দেব দিলাম মৃত্যু পাপ করিয়াছি অনেক অনেক মায়ের বুক খালি করিয়াছি জানি না আজ কোন মায়ের বুক খালি করতে হয় এতে যদি আমার কোনো পাপ হয় হে বলুয়া তুমি আমাকে ক্ষমা করিয়ে দিও ক্ষমা করিয়ে দিও আদেশ করো মহারাজ বলুন বলুন কাকে হত্যা করতে হবে শোনো ঘাতক তুমি আমার একমাত্র ভবিষ্য পুত্র এই নরকব্রতন কুমারকে দক্ষিণ মশাইগার মন্দিরে হত্যা করে তার তাজা রক্ত আমাকে উপহার দেবে তার সেই তাজা রক্ত দিয়ে এই জগতের মশাটাকে নিয়ে বুঝে কলঙ্কমুক্ত করব আমি কি একটু জানতে পারি রতন কুমার এমন কি অপরাধ করছে তুমি হয়েছ চুলদার ঘাতক সামান্য চুলদার ঘাতক হয়ে তুমি আমার কাছে কই বছর চাও এই সাহস তুমি কোথায় পেয়েছো ঘাতক এই কথা আমি কখনো বিশ্বাস করি না আমি রতন কুমারকে হত্যা করতে তুমি হয়েছ আমার সামান্য বেতন মুক্ত কর্মচারী আমার দাস আমি যখন তোমাকে আদেশ করবো তোমার কাজ তুমি জানো তুমি যদি আমার আদেশ পালন না করো তাহলে তোমার এই চাকরি চলে যাবে চাকরি চলে গেলে তোমার সবাই আগে মৃত্যুবরণ করবে তাই তুমি যদি আমার চাকরি চলে যায় তবে আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো তাও যদি আমার ভাগ্য নাও থাকে কঠাইয়ের গোলামি করে খাবো তবু আমি রতন কুমারকে হত্যা করতে তোমার তো সাহস কম হয়ে গেল এখনো সময় আছে ঘাতক আমি বারবার বলছি তুমি রতন কুমারকে দাও আর যদি তুমি আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমাকে করে দেব মহারাজ এই কাজ আপনি করবেন না মহারাজ এই কাজ আপনি করবেন না মহারাজ আমার জন্য তোর প্রাণ চলে যাবে ঘাতক তাকে বলো তুই আমাকে হত্যা করে ফেলে ঘাতক হ্যাঁ আমি পারবো তোমাকে হত্যা করতে শোনো ঘাতক তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো ঘাতক আমার দেহাই সহ্য হচ্ছে না ঘাতক আমার দেহাই সহ্য হচ্ছে না যাও ঘাতক এই কলঙ্কিত মুখ আমি আর দেখতে চাই না আমার সম্পর্ক থেকে তুমি নিয়ে যাও ঘাতক আমি তার মুখ আর দেখতে চাই না আমি তো চলে যাবো তুমি যাওয়ার আগে শেষবারের মতো আমি আমার পিতার পদধূলি নিতে চাই ঘাতক আমি শেরবারের মতো ছয় নিয়ে যা তোমার ভগবানকে তুমি দেখে দাও সে আলো যেতে হবে আজ জলে ঘরে বেরিয়ে যাও
সে আলোকে দান করে এতে হবে রাত জবে করে ভাবে পিতা তুমি মহাযুগে আমি মরি পিতা দেবলোকে তাবে পিতা তুমি মহাযুগে আমি মরি দেবলোকে মামা বলে আমি গাড়বো তাকে মাঝে মধ্যে এ সংসারে মামা বলে আমি ডাকবো তাকে মাঝে এ সংসারে তাকে আমার যুগের সম্পর্ক থেকে রতন চলে গেল। তাহলে কি আমি বিচারে ভুল করেছি? ঠাকুর, সত্যি যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। মহারাজ, আমি বুঝতে পেরেছি নিজ সন্তানকে শাস্তি দিতে গিয়ে আপনি একেবারে ভেঙে পড়েছেন। চলুন বিশ্রাম নেবে, চলুন। তাই চলো রানী, তাই চলো। না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। ভগবান, তুমি বলে দেওয়ার পর আমি কি করবো ভগবান? কেমন করে আমি রতন কুমারকে রক্ষা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাবো সেই রঙিন বনে। সেখানে গিয়ে আমার জীবনের বিনিময় হলো। আমি চেষ্টা করবো জল্লাদের হাত থেকে রতন কুমারকে রক্ষা করতে। এই পৃথিবীর মুখে আমার স্ত্রী পুত্র কেউ নেই ভগবান, আমার একটা সন্তান নেই ভগবান। আমি রতনকে সন্তানের মতো ভালোবেসেছি। হ্যাঁ, আমার দেহের রক্তের বিনিময় হলো আমি রতন কুমারকে রক্ষা করব।